দেখো ভাই, আমি নিজেই চাই না এই নোংরা পলিটিক্সের পাল্লায় পড়ে মেঘলার লাইফটা নষ্ট হয়ে যাক। আর আমাকে ভয় দেখানোর দরকার নাই। আমি ভয় পাই না। আমি তো এমনিতেই জানি যে কোনো সময় আমার সাথে যা খুশি ঘটতে পারে। কিন্তু আমি যতদিন আছি মেঘলার কোনো ক্ষতি হতে দিব না। এমনকি যদি তুমি ক্ষতি করতে আসো, আমি রুখে দাঁড়াবো। আমি আর যাই হই বেঈমান নই। যে আমার হাত ধরে টেনে এখানে তুলেছে তার প্রতি এইটুকু কৃতজ্ঞতা আমি স্বীকার করি। আমি তোমাকে যতটা ভালোবাসি নাবিল ভাইয়াকেও ততটাই ভালোবাসি। আকাশ রহস্যময় হাসি দিয়ে ফোনটা কেটে দিল। আকাশ ভাইয়ের কথা স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘলার বিপদ ঘনিয়ে আসছে। মেঘলাকে কিছুতেই এইসবের যেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওকে আমার আটকায় রাখতে হবে। আবির যখন মেঘলাকে আটকানোর চিন্তায় ব্যস্ত, তখন এদিকে মেঘলা পালানোর ফন্দি করতে ব্যস্ত। কারণ মেঘলা সবসময় বুঝে কম করে বেশি। সে বসে বসে অপেক্ষা করছে কখন চারিদিক নীরব হবে আর কখন সে সেখান থেকে পালাবে। আনুমানিক একটাই মেঘলা বের হওয়ার জন্য উঠল, কিন্তু তার সবাসায় আবির জল ঢেলে দিয়েছে অনেক আগেই। দরজা বাইরে থেকে লাগানো দেখে মেঘলার খুব রাগ হলেও কিছু করার নেই। দুনিয়ার সব ছেলেরাই কি ভিলেন হয়? আমার কপালেও কেন এমন ছেলে জুটে? কিন্তু আমি হার মানবো না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে আবি নিজেই খাবার নিয়ে মেঘলার রুমে গেল। মেঘলা অনেক আগেই উঠেছে, কিন্তু দরজা লাগানো থাকায় বের হতে পারেনি। গাল ফুলিয়ে বসে আছে সে। চোখ মুখের এই অবস্থা কেন? আমি জীবনে কখনো শুনিনি মেহমানকে কেউ আটকে রাখে। আমি তোমার এখানে থাকতে চাই না। তোমার কথা মতো তো সব হবে না। তাই বাজে কথা বাদ দিয়ে খাও। খাবো না। আবির শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল। খাইয়ে দিতে আমার কোনো সমস্যা নেই। আমি কেঁদে দিব কিন্তু। দাও। কে মানা করেছে? হা করো। আবিরকে এগিয়ে আসতে দেখে মেঘলা খাবার হাতে নিয়ে খেতে শুরু করলো। টুনি, এই টুনি, এদিকে আয়। জি ভাইয়া বলুন। ম্যাডামের জন্য এক গ্লাস জুস নিয়ে আয়। আমি চা খাবো, জুস খাবো না। টুনি, আমাকে 1 কাপ চা দিও তো। 1 কাপ চা আর 1 গ্লাস জুস নিয়ে আয়। মেঘলার খাওয়া শেষ হতে হতে টুনি চা আর জুস নিয়ে আসলো। আবির ট্রেটা হাতে নিয়ে বলল। তুই যা। চাটা দাও। আবির জুসটা দিল। চা খাবো বলছি না? এই বাসায় আমি যা বলবো তাই হবে। খাও বলছি। মেঘলা জুস নিয়ে ফেলে দিল। আবিরের রাগ হলেও কিছু না বলে বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিল। কি করছো? দরজা খুলো। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা বলার আপনি কে? কোন অধিকারে আমার সাথে এমন করছেন? অধিকার আছে বলেই অধিকার দেখাচ্ছি। চুপ করে পড়তে বসো। এই সেম সকালটা আকাশেরও হয়েছে, তবে মেঘলার মতো করে নয়। আকাশের চোখ মুখ ফোলা, সারারাত ঘুমিয়েছে বলে মনে হচ্ছে না। সারারাত কোন কাজে ব্যস্ত ছিল সে। আকাশ দিনরাত তার পজিশন নিয়ে ব্যস্ত। ঘুম থেকে উঠে পার্টি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আকাশ। আকাশের মা খাওয়ার জন্য অনেক ডাকলেও সে খায়নি। আকাশ যাওয়ার সময় ইরাকে পিক করে নিয়ে গেল, কিন্তু অফিসে ঢুকে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল, কারণ অফিসে মেঘলা আছে। তুই এখানে কি করছিস? তুই নয়, আপনি করে বলুন। তোর এত সাহস আমাদের চোখে চোখ রেখে কথা বলিস, তাও আমাদের পার্টি অফিসে দাঁড়িয়ে? বলে মেঘলাকে থাপ্পড় মারতে গেল ইরা। তখনই আবির এসে ইরার হাত ধরে ফেলল। ইরা চেঁচিয়ে বলল। আবির, সিনিয়রদের জুনিয়রদের সাথে কেমন ব্যবহার করা উচিত জানেন না? মানে কি? আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেঘলা আপনার অধীনস্থ হলেও এখন থেকে এই পার্টির একজন সদস্য। তাই ওর সাথে ভদ্রভাবে কথা বলবেন। আর হাত শুধু ইরা ম্যাডামের নেই, মেঘলারও আছে। কথাটা মাথায় রাখবেন। বলে আবির মেঘলার সনদপত্র এগিয়ে দিয়ে বলল। দেখো ভাই, তোমার মতো এত বড় পদ আমার না থাকলেও কাউকে পার্টিতে যোগ করার ক্ষমতা তো আমার আছেই। তাছাড়া নাবিল ভাই পার্টির জন্য যা যা করেছে সেই দিক থেকেই মেঘলা পদ পেয়েছে। তাই তোমার বা ইরা কারোর এতে কিছু করার নেই। আকাশ তাতে দাঁত চেপে বলল। এর ফল কি হবে তুই জানিস? আমি তোকে ওয়ার্নিং দিয়েছিলাম, শুনলি না। কিরে মেঘলা, পড়াশোনাটা কি শ্বশুর করবে? তোকে একটা থাপ্পড় দিলে দ্বিতীয়টা দেওয়ার জায়গা তো নেই, পারবি তুই সহ্য করতে?
সেই চিন্তা তোমার নয়, সেটা ভাবার জন্য আবির আছে। আগে তো একটা থাপ্পড়টা তো লাগুক। আকাশ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তুই কি মনে করিস নাবিলের চেয়ে তুই বেশি পাওয়ারফুল? আবির ইরার দিকে তাকিয়ে বলল, আমি হয়তো নাবিল ভাই নই, তবে আমি অনেক আগে থেকেই আকাশের নিজের আইডল মেনে এসেছি। তাই আমি নাবিল ভাইয়ের মতো বোকামি করব না। আর অন্যায়ের জয় বারবার হতে পারে না। আমি নাবিল ভাইয়ের মতো হেরে যাব না। আর একটা কথা না বললেই না, মেঘলাকে একটা থাপ্পড় মারলে আর একটা মারা যাবে না। আমি বলছি যে একটা থাপ্পড় মারতে হলে আবিরের লাশের উপর দিয়ে গিয়ে মারতে হবে। সবাইকে সাক্ষী রেখে বলছি, মেঘলার গায়ে হাত দেওয়া তো দূর, ওর দিকে যে চোখ তুলে তাকাবে, আমি তার চোখ দুটি তুলে শকুনেতে খেতে দিব। আর আমি বিশ্বাস করি নাবিল ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাই আবির আর নাবিলকে পেরিয়ে মেঘলার কাছে পৌঁছানোটা এতটা সহজ হবে না। কথাগুলি বলে আবির মেঘলাকে নিয়ে চলে যেতে চাইল। দাঁড়া আবির, এর জন্য কি তোকে এত বিশ্বাস করতাম? তবে কি দুধ কলা দিয়ে কালসা পুষলাম আমি? তুই কোথায় ছিলি আর কোথায় এনেছে আজ সব ভুলে গেলি? একটা এতিম ছেলেকে এনে আমি নতুন জীবন দিয়েছিলাম, আর তার প্রতিদান তুই এইভাবে দিলি। আমি কিছুই ভুলে যাইনি, সবই মনে আছে। আর বিশ্বাস, সে তো নাবিল ভাইও তোমাকে করতো। তার প্রতিদান তুমি কি দিতে পেরেছো? বলে মেঘলাকে নিয়ে আবির চলে গেল। কি হচ্ছিল এসব? কই কি হচ্ছিল? আকাশ ভাই আমাদের হুমকি দিচ্ছিল, আমি উত্তর দিয়েছি। আর কি? তোমাদের কথার মধ্যে অনেক রহস্য ছিল, যেটা কেউ বুঝবে না, কিন্তু আমি আকাশের সাথে অনেকদিন যাবৎ আছি তো আমি বুঝতে পারছিলাম এই কথাগুলোর অনেক কিছু লুকানো ছিল। হ্যাঁ, তুমি এত বছর জন্যই তো আমার এই দশা। আমার হাত পা বাঁধা, তা না হলে তোমার মতো জেদি মেয়েকে জীবিত কবর দিয়ে দিতাম আমি। কথা বলতে বলতে আকাশ আবিরকে ফোন দিল। আবির তোকে রিকোয়েস্ট করছে, প্লিজ মেঘলার পথ প্রত্যাহার কর। এসব এন ওর জীবনটা নষ্ট করিস না। আবির মেঘলার থেকে দূরে গিয়ে বলল, কি মনে হয় ইচ্ছা করে নিয়ে এসেছি? আমি ওকে ঘরে লক করে রেখে এসেছিলাম। রাস্তায় আসার পর বাসা থেকে ফোন আসলো, ম্যাডাম জানালা দিয়ে লাফ দিয়েছে। ভাগ্য ভালো তেমন কিছু হয়নি, তবে পায়ে ব্যথা পেয়েছে। এরপরও না আনলে তো সুসাইড করবে। আমি কি করব? কিন্তু এখন তো আমার হাতে মরতে হবে। দেখা যাক আকাশের কাছ থেকে কতটা কি শিখতে পেরেছি। যদি ওকে রক্ষা করতে না পারি, তবে ভেবে নিও আমি তোমার শিষ্য হওয়ার যোগ্য ছিলাম না, অথবা গুরু হিসেবে তুমি আমায় শিখাতে পারোনি। এদিকে আজ নাবিলের প্রথম দিন সামিরাদের বাড়িতে। সকালে সামিরার মা নাবিলকে ডেকেছেন। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং অরণ্য। ঘুম কেমন হলো? সব ঠিকঠাক আছে তো? আন্টি। তোমার শরীর যদি ঠিক থাকে, তুমি কি সামিরার সাথে একটু যাবে? আসলে ও জগিংয়ে যাবে তো। অবশ্যই আন্টি। দিস ইজ টু মাচ মাম্মাম। আমি কেন ওর সাথে যাব? আমার ফ্রেন্ডরা দেখলে কি বলবে? আমি ছোট বাচ্চা নয় যে আমাকে নিয়ে যেতে হবে। চুপ করো, অরণ্য যাবে তোমার সাথে, এটাই ফাইনাল। সামিরার আগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। নাবিল হুডির টুপি পরে নিয়েছে, ফলে তার মুখ দেখা যাচ্ছে না। সামিরার যাচ্ছে, নাবিলও সাথে যাচ্ছে। তবে রাস্তায় নাবিল সামিরার সাথে কোনো কথা বলেনি, আর বেশ দূরত্ব বজায় রেখেই যাচ্ছে সে। পার্কে যাওয়ার সাথে সাথে সামিরার কিছু বান্ধবীও জগিং করতে আসলো। তার বান্ধবীদের মধ্যে একজন শ্রেয়া, সামিরার বেস্ট ফ্রেন্ড। নাবিল সামিরার সাথে সাথে আসছে দেখে শ্রেয়া জিজ্ঞেস করলো, সামিরা, ছেলেটাকে তোর বয়ফ্রেন্ড বুঝি? প্রশ্নটা সামিরা অপ্রস্তুত না হলেও নাবিল অপ্রস্তুত হলো। ম্যাডাম আপনার কথা বলুন, আমি এখানেই আছি বলে যেতে চাইল। এই তো সুযোগ ওকে অপমান করার। হেইউ, আমার সাথে ডিমান্ড দেখাচ্ছিস? ম্যাডাম আপনি সব কিছুতেই বেশি বোঝেন। আমি আপনার বন্ধুদের চিনি কি? আমার সামনে ওদের সাথে কথা বলতে আপনার সমস্যা হতে পারে, তাই বললাম একটু দূরে দাঁড়াই। কারোর পার্সোনাল কথাবার্তা শুনতে আমি ইচ্ছুক না। একটু দেখতে ভালোর জন্য এত ভাব নেয় বাবা। শ্রেয়া, তার কি দেখে মনে হয় ছেলেটা আমার বিয়ে
এমন অদ্ভুত একটা ছেলে আমার বয়ফ্রেন্ড হবে? এটা আমার গার্ড। মানে চাকর? ও শিট, তবে যাই বলিস মালটা দেখতে কিন্তু বেশ। শ্রেয়ার কথা শুনে সবাই হেসে দিল। সামিরাও শ্রেয়ার সাথে তাল মিলাচ্ছে। এতগুলি মেয়ে মিলে নাবিলকে যা তা বলে অপমান করছে, তবে নাবিলের কোনো রিয়াকশন নেই, যেন সে শুনছেই না। ভাব দেখলে গা জ্বলে যায়, যেন সে কোনো রাজ্যের রাজা। আমি কিছুই না। কত ছেলে আমার জন্য পাগল, আর এই একবার তাকিয়ে দেখে না। কতদিন হাসপাতালে গেলাম, একটা দিন কথা পর্যন্ত বলল না। সারাক্ষণ এত ভাব নিয়ে থাকে যে কথা বলার সুযোগই নেই। এবার আমি মজা বুঝাবো। এই চাকরের বাচ্চা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। জি ম্যাডাম, বলুন। আমার জুতার ফিতা বেঁধে দে। নাবিল আপত্তি না করে নিচে বসে ফিতা বেঁধে দিল। নাবিলকে অপমান করতে পেরেছে এই ভেবে সামিরা মনে মনে খুব শান্তি পেল। সামিরা বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, চল যাওয়া যাক, একটু পর তো আবার বের হতে হবে। সামিরা আর সামিরার বান্ধবীরা যখন যেতে চাইল তখনই ধপাস করে পড়ে গেল। কিরে, পড়ে গেলি কি করে? সামিরা নিজের পায়ের দিকে তাকিয়ে তেলে বেগুনে জ্বলে উঠল। এই ইডিয়েট টু, জুতার ফিতা একসাথে বেঁধে দিয়েছিস কেন? ইচ্ছা করে আমাকে ফেলে দিলি? তোর এত বড় সাহস? যাদের কমন সেন্স নেই তাদের এভাবেই শেখাতে হয়। মানে কি? নাবিল শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, এই যে তুমি আমাকে ফিতা বেঁধে দিতে বললে, এটা আমার দায়িত্ব নয়, কিন্তু এখন যে পড়ে গেলে, এখন তোমাকে কোলে করে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব। আশা করছি গার্ড আর চাকরের মধ্যের পার্থক্যটা বুঝতে পেরেছি। নেক্সট টাইম আমাকে নিয়ে কথা বলার আগে দুইবার ভেবে কথা বলবে, বুঝেছো? নাক টিপলে দুধ বের হবে এমন মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করছে, ভেবেই তো মেজাজ গরম হচ্ছে। আজ প্রথম দিন, তাই অল্পতে ছেড়ে দিলাম। চলো বাসায় চলো। আমি তোকে খুন করে ফেলবো। আর একবার তুই করে বললে কথা বলার মতো অবস্থায় রাখবো না। উঠা বলছি। বলেই নাবিল সামিরাকে কোলে নিয়ে নীল। সামিরা ছটফট করছে। এই, তুমি জানো তোমার কি অবস্থা করতে পারি আমরা? যা খুশি করুন, বাধা দিচ্ছি না। শ্রেয়া জনিকে ফোন দিল আর নাবিলের সামনেই সব বলল। নাবিল মুচকি হেসে সামিরাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জনি তার দলবল নিয়ে এসে হাজির হলো। জনি গাড়িতে বসে হুকুম দিল নাবিলকে মারার। নাবিল লোকজন দেখে সামিরাকে কোল থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে দিল। এখন নামাচ্ছিস কেন? নে, আরো কোলে নে। নাবিল কিছু না বলে আবারও মুচকি হাসলো। সামিরা বেশ অবাক হলো। কি ব্যাপার, জনিকে দেখলে সবার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কিন্তু এর চোখে তো ভয়ের কোনো ছাপ দেখতে পাচ্ছি না কেন? এত সাহস কোথা থেকে পায়? সামিরা ভাবনার জগতে থাকতে থাকতে একটা ছেলে এসে নাবিলকে মারতে চাইল। নাবিল ছেলেটার হাত এমনভাবে ধরল যেন কোনো হিংস্র প্রাণী তার শিকার ধরেছে। নাবিলের চাহনিতে ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছে, যা দেখে আশেপাশে সবাই অবাক হয়ে গেছে। সবচেয়ে বেশি অবাক সামিরা আর তার বান্ধবীরা হয়েছে। ভাইয়ের সাথে কথা বলতে দে, কেউ মাঝখানে বাধা দিতে আসবে না। জনিও কেন জানি সবাইকে থামিয়ে দিল। নাবিল জনির দিকে এগিয়ে গেল। জনিও গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। আশেপাশে সবাই বুঝে গেছে এইখানে এখন খারাপ কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু নাবিলের চোখে ভয়ের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, আর জনিও খেপছে না। নাবিল জনির দিকে হাত বাড়িয়ে দিল। জনিও হাত মিলালো। বলুন ভাই, সমস্যা কি? মারতে চাইলেন কেন? কি ভাবলেন আমি আপনার প্রেমিকার উপর খারাপ নজর দিয়েছি বা প্রেমে পড়ে গেছি? প্রথম কথা, মেয়েদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। দ্বিতীয় কথা, অপ্রিয় হলেও সত্যি, এই মেয়েটা কোনো ছেলে ভালোবাসা পাওয়ার যোগ্য না। কথাটা শুনে সামিরা চেঁচিয়ে উঠল। নাবিল নিচের মুখে আঙ্গুল চেপে রাগী চোখে সামিরার দিকে তাকিয়ে বলল, বললাম না কথার মাঝখানে কেউ বাধা দেবে না। এই ছেলেটা তো জনির চোখেও বড় গুন্ডা। ভাই দেখুন, আপনি যদি ম্যাডামকে ভালোবাসেন তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন না ওনার দিকে কেউ খারাপ চোখে তাকাক। শুনেছি কেউ ম্যাডামের দিকে তাকালে আপনি তাকে জমের বাড়ি পাঠান, কিন্তু দোস্ত তার নয়। ম্যাডামের বিড়ালের সামনে মাছ দিয়ে যদি বলে খাস না বিড়াল, কি মানবে? বডি পার্ট বের করে মেয়ে রাস্তায় বের হলে ছেলেরা তাকাবি। আপনার পাওয়ারকে ব্যবহার করে ইনি দিন দিন বিগড়ে যাচ্ছে, তাই ওনার মা আমাকে বলেছেন ওনাকে যেন দেখে রাখি। আপনি কি চান না আপনার স্ত্রী যে হোক, যাকে সবাই সম্মানের চোখে দেখবে, নাকি চান রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাবে আর ছেলেদের দেখে চোখ মারবে? সিদ্ধান্ত আপনার, আমাকে জানিয়ে দিন।
বলে নাবিল হাঁটতে লাগলো। জনি এতক্ষণ একটা কথাও বলেনি। এবার নাবিলকে ডেকে বলল, সামিরাকে নিয়ে যাও, আর আজ থেকে আমাকে আপনি নয় তুমি করে বলবে, আর ভাই নয় জনি বলবা, ঠিক আছে? কথাটা শুনে সামিরার বান্ধবীরা যেন আকাশ থেকে পড়ল। নাবিল একটু হেসে ফিরে এসে সামিরাকে টানতে টানতে নিয়ে চলে গেল। জনির দলের একটা ছেলে বলল, ভাই এটা কি করলেন? আপনি ছেলেটাকে কিছু বললেন না? ছেলেটার দম আছে, দেখলেই বোঝা যাচ্ছে। এমন একটা কাউকে তো এতদিন খুঁজেছিলাম। আমি ব্যস্ততার জন্য সামিরার দিকে নজর রাখতে পারি না। ও দেখে রাখতে পারবে আর সামিরাকেও মানুষ করতে পারবে।